আমি এখন যে ঘটনাটা শেয়ার করছি সেটা একজন রিকশাওয়ালা আর একজন লোকের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয়পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনের একটা রাস্তায়। সেখানে একটা কালভার্ট আছে, আর তার ঠিক পাশেই আছে বড় একটা ঝোপ। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। একদিন এক রিকশাওয়ালা রাতে একজন প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন আনুমানিক প্রায় 11টা কি 11:30টার মতন হবে। আমরা জানি যে গ্রামে 9টা-10টার দিকেই প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময় সেখানে একেবারেই জনমানবহীন ছিল। তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছে, অর্থাৎ রিকশাওয়ালা এবং প্যাসেঞ্জার। এমন সময় তারা কিছুটা দূরে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল, তখন তারা দেখলো যে কালভার্টের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিকশা থেকে নেমে লাশটার কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশ কে রেখে গেল। লোকটি রিকশাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিকশাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটাকে বলল, আমাকে আমার ভাড়া দিয়ে দেন, আমি এইসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমার ভাড়া 100 টাকা বেশি দেব। একথা শুনে রিকশাওয়ালা লাশটি নিতে রাজি হলো, তবে রিকশাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটি চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ে কাপড়ের আরো কিছু অংশ সরাতে দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, আর সেই রিকশাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আরেক বাড়ির সামনে গিয়ে পড়ে। তখন তার কথা শুনে লোকজন সেখানে জড়ো হয়। অনেক খোঁজাখুঁজির পরেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। এমনকি সেই লোকটিকেও সেখানে পাওয়া গেল না, অর্থাৎ সেই প্যাসেঞ্জারকেও সেখানে পাওয়া গেল না। পরদিন সকালে সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায়, অর্থাৎ প্যাসেঞ্জারের লাশ পাওয়া যায়। কাদার মধ্যে অর্ধেক গাড়া অবস্থায় ছিল সে। এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ঘটনা, এবং এটি টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে। টাঙ্গুয়ার হাওরের একটি গ্রাম রয়েছে, সেই গ্রামটির নাম হচ্ছে রূপনগর। এই রূপনগর গ্রামের পাশে আরেকটি গ্রাম ছিল, সেই গ্রামটির নাম কি আমি সেটা জানতে পারিনি, কারণ অনেকে সেটা বলতে পারেনি। তবে একজন বোটম্যান মানে মাঝি এই স্টোরিটি আমাদের সাথে শেয়ার করেছিল। এই স্টোরিটি ওই মাঝিকে বলেছিল তার দাদা যখন ছোট ছিল তখন তিনি এই বিষয়টি দেখেছিলেন এবং খুব চমৎকারভাবে বিষয়টি বর্ণনা করেছিলেন। তিনি যেভাবে বর্ণনা করেছিলেন তার নাতির কাছে বা এই বোটম্যানের কাছে, এবং এই বোটম্যান আমাদেরকে যেভাবে বলেছে, আমি চেষ্টা করছি সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ঘটনাটি অনেক আগের, আসলে এটা যে এক্সাক্ট কত সালের ঘটনা এটি সেই বোটম্যান ভালো করে বলতে পারেনি। তবে সে এতটুকু বলেছে যে তার দাদা যখন ছোট ছিল, বয়স 12-13 ছিল, সেই সময়ের ঘটনায় ছিল এটি। তার দাদা মারা গেছে আজ থেকে আরো বহু বছর আগে। ধারণা করা হয় ঘটনাটি প্রায় 100 বছরেরও বেশি পুরনো হবে। তো যাই হোক, কিন্তু এক্সাক্ট সময়টা বা আসলে কতদিনের পুরনো সেটা বলা যাচ্ছে না, তবে এটা অনেক পুরনো। যাকে কেন্দ্র করে এই ঘটনাটির সূত্রপাত, তার প্রকৃত নাম হচ্ছে হারুন, কিন্তু লোকে সবাই তাকে মোটু পাগল বলে চিনত। বয়স ছিল কম, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই হারুন বা মোটু পাগল সে খুব চমৎকার করে হাসতে পারত। তার হাসি দেখে যে কোনো পাষাণ হৃদয়ও গলে যেতে বাধ্য ছিল। সবাই তাকে পছন্দ করত, কিন্তু ওর একটি সমস্যা ছিল, সেটি হচ্ছে ও একটু অটিস্টিক ছিল। ও কারো সাথে সেভাবে মিশতো না। বাচ্চারা যখন খেলতো ও পাশে বসে খেলা দেখত এবং ও শুধু হাসতো। বাচ্চারা ওর হাসিকে খুব পছন্দ করত। তো ওরা যেটা করতো, পেয়ারা, আম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ফলমূল এনে ওই মোটু পাগলকে খেতে দিত। মোটু পাগলও খুব সাদরে সেটা গ্রহণ করত। এভাবেই চলছিল। মোটু পাগলের বয়স যখন
মানে খুব 2-3 তখন থেকেই কিন্তু এরকম সুন্দর হাসি সে দিত। আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন সে দেখতে মানে সবাই দেখতো সে শুধু হাসে, তেমন কোনো কথা বলে না, যার কারণে ওর ভিতরে ওই অটিজমের বিষয়টা প্রকাশ পায়। যাই হোক, মোটু পাগলের বয়স যখন 10 কি 11, সেই সময় একটি অদ্ভুত বিষয় পরিলক্ষিত হয়। কোনো একদিন মোটু পাগল সকাল থেকে আর হাসে না। কি হয়েছে, কেন হয়েছে, কেউ কিছু বুঝতে পারে না। মোটু পাগল আর হাসে না। মোটু পাগল কিন্তু বোবা ছিল না, টুকটাক কথা বলতো, কিন্তু খুব প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলতো না। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মোটু পাগল যতটুকু প্রয়োজন মানে কথা বলতো, সেটাও খুব কমিয়ে দিয়েছিল। কিন্তু সে প্রতিদিনের মতো মাঠে যেত, বন্ধুদের খেলা দেখতো। তো বন্ধুরা যখন খেয়াল করলো যে মোটু পাগল আর হাসছে না, তখন বন্ধুরা কাছে এসে বলতো, কি মোটু পাগল, হাসিস না কেন? তো এইভাবে বলতো। কিন্তু মোটু পাগল কোনো উত্তর দেয় না। মোটু পাগলকে তার বন্ধুরা আগের মতোই বিভিন্ন ফলমূল নিয়ে এসে খেতে দেয়, কিন্তু মোটু পাগল সেটি খুব একটা গ্রহণ করে না। কখনো কখনো 1-2টা গ্রহণ করতো কোনো ফলমূল, কিন্তু অধিকাংশ সময় সে সেটা গ্রহণ করতো না, চুপ করে বসে থাকতো। বন্ধুরা বিরক্ত হয় যে কি হলো, মোটু পাগল হঠাৎ এরকম হাসি বন্ধ করে দিল কেন? তার পরিবারের লোকজনও চিন্তা করে কি ব্যাপার, ও হাসে না কেন? অনেকেই চিন্তা করে হয়তো বা ও আগে হাসতো, এখন মনে হয় হঠাৎ ভালো হয়ে গেছে, বা ওর অটিজমটা দূর হয়ে গেছে, যার কারণে সে এখন চুপচাপ আছে। কিন্তু চুপচাপ থাকলেও তো সে স্বাভাবিক আচরণ করবে, সে স্বাভাবিক আচরণও করছিল না। তো এভাবেই চলে যাচ্ছিল দিনের পর দিন। এর মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। মোটু পাগল বসে আছে, দূরে একজন ব্যবসায়ী, ওই গ্রামেরই একজন ব্যবসায়ী, সে হেঁটে হেঁটে যাচ্ছিল। মোটু পাগল দূর থেকে তাকে ডাকে, এই এদিকে আসো, এদিকে আসো, এইভাবে হাত দিয়ে ইশারা করে এবং কথা বলে ডাকে। তখন ওই লোকটি মোটু পাগলের কাছে যায়। কাছে যাওয়ার পরে বলে, কিরে মোটু পাগল, আমাকে ডাকলি কেন? তখন মোটু পাগল বলে ওঠে, তুমি তো টাকা পাবা, অনেক টাকা পাবা। তখন ওই লোকটি চিন্তা করে যে কি ব্যাপার, মোটু পাগল হঠাৎ করে আমাকে এই কথা বললো কেন, তুমি তো টাকা পাবা, অনেক টাকা পাবা। তো আর কোনো কথা না বাড়িয়ে উনি ওখান থেকে হেঁটে চলে যান। আসলে উনি একটা ব্যবসায়িক পাওনাদারের কাছে যাচ্ছিলেন। অনেক দিন ধরে ওই পাওনাদার তাকে টাকা দিচ্ছিল না, আজ না কাল, কাল না পরশু, এভাবে ঘোরাচ্ছিল, অনেকদিন আসা যাওয়া করে। ওই সময়ের টাকায় প্রায় 20,000 টাকা পেত। তখন কিন্তু 20,000 টাকা অনেক টাকা। অদ্ভুত ব্যাপার, ওই দিন যখন ওই লোকটি তার পাওনাদারের সাথে দেখা করে, পাওনাদার খুব আপ্যায়ন করে তাকে এবং খুব সমাদরভাবে তাকে 20,000 টাকা বুঝিয়ে দেয়। তিনি খুব অবাক হন যে এতদিন ঘুরে ঘুরে টাকাটা পাচ্ছিলাম না, আজ এত আনন্দের সাথে এত খাতির করে আমাকে টাকাটা দিয়ে দিল, কি হলো ঘটনা? কিন্তু আসলে বুঝতে পারে না যে আসলে কেন টাকাটা এতদিন ঘুরে ঘুরে দিচ্ছিল না, হঠাৎ আজকে কেন দিয়ে দিল। যাই হোক, চিন্তা করে যে আসার পথে মোটু পাগল তো বলেছিল যে তুমি টাকা পাবা আজকে। তখন মোটু পাগলের কথা চিন্তা হয় তার। তিনি চিন্তা করে হয়তো বা মোটু পাগল জানতো, কিন্তু কিভাবে জানতো, এটা ওনার মাথার মধ্যে বারবার প্রশ্ন উদিত হচ্ছে। যাই হোক, এই ঘটনাটি উনি তেমন কাউকে বলে না, বাড়িতে ফিরে আসে। এর কয়েকদিন পরে আরেকটি ঘটনা ঘটে। ওই গ্রামেরই 30 বছরেরও বেশি বয়স হয়ে গেছে এমন একটি মেয়ে, তার বিয়ে হচ্ছিল না। অনেক পাত্র দেখানো হয়, পাত্রদের তরফ থেকে অনেক পাকা কথা দেওয়া হলেও শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যায়। তো এভাবে 30 বছরের বেশি হয়ে গেছে। গ্রামের অনেক মানুষ তাকে আই বুড়ো মেয়ে বলে ঠাট্টা তামাশা করে, খোঁটা দেয়, কটাক্ষ করে। মেয়েটির মনে অনেক কষ্ট ছিল। একদিন মেয়েটি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক মোটু পাগলের পাশ দিয়ে। মোটু পাগল বলে, এই তোর তো বিয়ে হবে, খুব তাড়াতাড়ি বিয়ে হবে। তখন মেয়েটি বলে, আরে মোটু পাগল, 30 বছরের উপরে বয়স হয়ে গেল, কত শত শতবার পাত্রদের সামনে বসতে হলো, বিয়ে হলো না, কত পাকা কথা হয়ে গেল, বিয়ে হলো না, আজ তুই বলছিস আমার বিয়ে হবে, এই তামাশা তুই আমার সাথে করতে পারলি? এই বলে সে চলে যায়।
অদ্ভুত ব্যাপার হচ্ছে, এর ঠিক কয়েকদিনের মধ্যেই কাকতালীয়ভাবে ওই মেয়েটির খুব ভালো একটি ঘরে বিয়ে হয়ে যায়। এরপরে ওই মেয়েটি পরিবারকে বলে যে কিছুদিন আগে মোটু পাগল আমাকে এটি বলেছিল। তো পরিবারের লোক চিন্তা করে যে কি ব্যাপার, মোটু পাগল আগে হাসতো এখন হাসে না, চুপ করে বসে থাকে, কারোর সাথে তেমন কথাও বলে না। তো হঠাৎ আমার মেয়েকে ডেকে বলল, বেশ করে ওই মেয়ের পরিবার মানে মা বাবা চিন্তা করছে, আমার মেয়েকে ডেকে বলল যে তোর বিয়ে হবে। যারা এতদিনে বিয়ে হচ্ছিল না হঠাৎ করে কয়েকদিনের মধ্যে হয়ে গেল, তাহলে মোটু পাগল কি ভিন্ন জগতে চলে যাচ্ছে, বা ওর উপর কি কোনো কিছু ভর করেছে? আসলে আনন্দের অতিসাহ্যে তার পিতামাতা অন্য কাউকে আসলে এই বিষয়টি বলতে ভুলেই যায়, কারণ এতদিন পর তার মেয়ের বিয়ে হচ্ছে, এটা খুবই আনন্দের একটা বিষয় ছিল। পরপর দুটি ভালো ঘটনার পরে ঘটে যায় একটি দুর্ঘটনা। মোটু পাগল প্রতিদিনের মতো বিকালে মাঠের পাশে বসে আছে, তার বন্ধুরা খেলছে, সে চুপ করে বসে আছে। একটা লোক বাজার থেকে ফিরে মাঠের পাশ দিয়ে যাচ্ছিল। তো বাজার যখন সে মানে ফিরছিল ওখান দিয়ে, হঠাৎ করে মোটু পাগলের দিকে তার চোখাচোখি হয়। তো মোটু পাগল ইশারা করে হাত দিয়ে তাকে ডাকতে থাকে, কোনো কথা বলে না, ডাকতে থাকে। লোকটি কাছে আসে, কাছে আসার পর মোটু পাগল দু হাত বাড়িয়ে দেয়, তার মানে হচ্ছে মোটু পাগলকে জড়িয়ে ধরতে বলছে। আসলে উনিও কিন্তু মানে মোটু পাগলকে ভালোই জানতো, কারণ মোটু পাগল যখন হাসতো খুব ভালো লাগতো তার কাছেও। তো তিনি বলে, কিরে মোটু, তুই কি আমাকে জড়িয়ে ধরতে চাস? আয় কাছে আয়। তখন উনিও মোটু পাগলের কাছে যায়। মোটু পাগল মাটিতে থেকে বসা অবস্থায় হাত বাড়িয়েছিল, সে মাটি থেকে উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে লোকটির কাছে যায়, কাছে দাঁড়িয়ে জড়িয়ে ধরে। তখন লোকটি বলে, কিরে মোটু, তুই আমাকে এত জোরে জড়িয়ে ধরেছিস কেন? আমাকে ছাড়। এখানে একটা বিষয় বলে রাখি যে মোটু পাগলের নাম মোটু হয়েছে কারণ হচ্ছে ওর স্বাস্থ্য অনেক ভালো ছিল, যার কারণে ওকে সবাই মোটু পাগল বলতো। তো যাই হোক, ওই লোকটি বলছে যে কি রে, তুই আমাকে এত জোরে জোরে জড়িয়ে ধরেছিস কেন? আমাকে ছাড়। কিন্তু মোটু পাগল ছাড়ে না। মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই লোকটি অনুধাবন করলো মোটু পাগল তাকে এত জোরে জড়িয়ে ধরে রেখেছে যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং তার কোমরের হাড় ভেঙে যাচ্ছে। কারণ মোটু পাগল যেহেতু ছোট মানুষ ছিল আর ওই লোকটি তো বড় মানুষ ছিল, তো মোটু পাগল যখন জড়িয়ে ধরেছে তার কোমর পেঁচিয়ে হাত মানে জড়িয়ে ধরেছে আর কি, হাত দিয়ে। তখন ওই লোকটির মনে হচ্ছিল তার কোমরের হাড় ভেঙে যাবে। লোকটি চিৎকার করতে থাকে। তা আশেপাশের বাচ্চারা খেলাধুলা করছিল, তারা দেখে যে মোটু পাগল জড়িয়ে ধরে রেখেছে, ওই বাচ্চাটি মানে ওই লোকটি চিৎকার করছে। তো বিষয়টা সবাই মানে মানে হাস্যকর বিষয় হিসাবে চিন্তা করে যে কি ব্যাপার, একটা বাচ্চা ছেলে তাকে জড়িয়ে ধরে রেখেছে, ওই লোকটি চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু কিছু সময় পরে যখন দেখা যায় ওই লোকটির কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তখন মানুষ বুঝতে পারে যে কি ব্যাপার, এমনটা হচ্ছে কেন। তখন ওই বাচ্চারা সহ আশেপাশে যারা কিছু বড় মানুষ ছিল তারা দৌড়ে যায়। 4-5 জন মানুষ মিলে কোনোভাবেই মোটু পাগলের হাত ছাড়াতে পারছিল না ওই লোকটির কোমর থেকে। অনেক কষ্টে মোটু পাগলের হাত ছাড়ানো হয়। আর ওই সময় মোটু পাগলের মুখে বেশ কিছুদিন পরে অদ্ভুত হাসি দেখা যায়, কিন্তু সেই হাসিটি আগের মতো সুন্দর নিষ্পাপ ছিল না। সেই হাসিটি ছিল ভয়াবহ রকমের বিভৎস। মানুষ বুঝতে পারে না যে কেন হঠাৎ মোটু পাগল এভাবে আক্রমণ করলো ওই মানুষটিকে। গ্রামে সালিশ বসানো হলেও যেহেতু মোটু পাগল অটিস্টিক ছিল, যার কারণে এই বিষয়টির কোনো সুরাহা হয় না, বরং বলা হয় তার মোটু পাগলের পিতামাতাকে, তোমার সন্তানকে একটু দেখে রেখো যেন এভাবে কাউকে আক্রমণ না করে। এই ঘটনার পর থেকে মোটু পাগল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল, মানে সে আগের মতো সে মোটা ছিল না, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, চেহারাও আস্তে আস্তে কেমন যেন বিভৎস হয়ে যাচ্ছে। এর মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটে। টাঙ্গুয়ার হাওরে তখন বর্ষাকাল নেমে এসেছে, চারিদিকে থই থই পানি। আর এই থই থই পানিতে টাঙ্গুয়ার হাওরে যতগুলো গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষরা প্রত্যেকে মাছ ধরে। এক একটি নৌকা নির্দিষ্ট একটি ছোট্ট জায়গা নিয়ে মাছ ধরে, অন্য একটি নৌকা সাধারণত সেই জায়গার মধ্যে আসে না। এইভাবেই তারা মিলেমিশে মাছ ধরে। একদিন মোটু পাগলদের বা হারুন যে নাম, ওদের পাশের প্রতিবেশী
সে নৌকায় মাছ ধরছিল, সাথে আরো কয়েকজন ছিল। আকাশে চাঁদের আলো ছিল। চাঁদের আলো যখন হাওরের পানির উপর পড়ছিল, এক অদ্ভুত সৌন্দর্য অনুভূত হচ্ছিল। তখন হঠাৎ নৌকায় থাকা একজন লোক অন্যদেরকে বলে ওঠে, এই দেখ দেখ, পানির উপর দিয়ে কে যেন হেঁটে আসছে। সবাই বলে, আরে ধুর, তুই কি নেশা টেশা করেছিস নাকি? পানির উপর দিয়ে কি হেঁটে আসবে? বলে, না না, দেখ, ভালো করে দেখ। সবাই দেখে, সত্যিই তো চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কোন একটা 10 কি 12 বছর বয়সী বাচ্চা ছেলে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। ওরা খুব অবাক হয় এবং ভয়ও পায়, কারণ পানির উপর দিয়ে তো হেঁটে হেঁটে স্বাভাবিকভাবে কোনো মানুষ আসতে পারে না। যত কাছে আসছে তত মনে হচ্ছে যে এই ছেলেটিকে মনে হয় চেনা যাচ্ছে। যখন একদম কাছে চলে আসে তখন তারা বুঝতে পারে, আরে এ তো আমাদের মোটু পাগল। মোটু পাগল নৌকার কাছে এসে বিভৎস শব্দ করে এবং ভয়ানকভাবে হেসে দেয়। যেই সুন্দর হাসি দেখার জন্য সবাই পাগল থাকতো, সেই হাসির শব্দ শোনার সাথে সাথে নৌকার সবার পিলে চমকে যায়। মোটু পাগল বলে ওঠে, কিরে, কতগুলো মাছ পেলি তোরা? দে, এগুলো আমাকে দিয়ে দে। এই কথা বলার সাথে সাথে মোটু পাগল 2 হাত দিয়ে নৌকাটি চেপে ধরে এবং চেপে ধরে নৌকাটি পানি থেকে উঁচু করে একদম সোজা করে ফেলে। সোজা করে পানির মধ্যে নামিয়ে দেয়, মানে ডুবিয়ে দেয়। নৌকাতে যারা ছিল তবে লাফ দিয়ে সবাই পাশে পড়ে যায়। তখন সবাই দেখে যে নৌকাটি ডুবিয়ে দিয়ে আবার মোটু পাগল হেঁটে হেঁটে চলে যাচ্ছে। 3-4 জন যারা নৌকায় ছিল তারা চিৎকার চেঁচামেচি করে। তাদের চিৎকারের শব্দে কিছুটা দূরে থাকা নৌকা তারা তাড়াতাড়ি চলে আসে, তাদেরকে উদ্ধার করে। বলে, কি হয়েছে? বলে যে মোটু পাগল নৌকা ডুবিয়ে দিয়ে গেছে। ওরাও হাসি তামাশা করে যে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে মোটু পাগল আসবে আর তোমাদের নৌকা ডুবিয়ে দিয়ে যাবে, এটিকে একটা মানে কি একটা হাস্যকর কথা, গাঁজাখড়ি কথাবার্তা। তখন তারা বলে, না, এটাই সত্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মোটু পাগল যেদিক দিয়ে হেঁটে এসেছিল তার আশপাশ দিয়েও কিন্তু অনেকগুলো নৌকা ছিল, কিন্তু তারা কেউই কিন্তু মোটু পাগলকে দেখেনি, আসতেও দেখেনি, যেতেও দেখেনি। এই ঘটনা যখন ঘটে তার পরের দিন সকালবেলা ওই মানুষগুলোর মোটু পাগলের বাড়িতে যায়। তার পিতামাতাকে বলে, মোটু পাগল এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু মোটু পাগলের বাবা বলে, আমার সন্তানকে তো আমরা ঘরের মধ্যেই রেখেছিলাম, ও তো বাইরে বের হয় নাই রাতের বেলা, তোমরা ভুল করেছো, অথবা আমার ছেলের বিরুদ্ধে তোমরা অপবাদ দিচ্ছ। যাই হোক, তারা তখন মোটু পাগলের বাড়ি থেকে চলে আসে। এরও 2-3 দিন পর আরেকটি ঘটনা ঘটে, প্রায় সেম ঘটনা। একটি নৌকায় থাকা কয়েকজন লোক দেখছে যে পানির উপর দিয়ে কেউ হেঁটে আসছে। চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এই হেঁটে আসতে আসতে যখন কাছে চলে আসে তখন সবাই বুঝতে পারে যে হেঁটে আসা এই ছেলেটি আর কেউ নয়, এটি মোটু পাগল, বা যার নাম হারুন। সে এসে কোনো ধরনের কথাবার্তা না বলেই 2 হাতে নৌকাটিকে মাথার উপরে তুলে নেয় এবং মাথার উপরে তুলে নিয়ে নৌকাটিকে চতুর্দিকে ঘোরাতে থাকে। উপরে বসে থাকা মানুষজন ছিটকে নিচে পড়ে যায়, মাছ টাছ যা ধরা হয়েছিল সেগুলো ছিটকে পড়ে যায়। আর ওই মোটু পাগল বিভৎস শব্দে হাসতে থাকে এবং ওই নৌকা যখন হাত দিয়ে ঘোরাচ্ছিল একটা সময় নৌকাটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর আবার হাঁটতে হাঁটতে চলে যায়। ওদের চিৎকারে অন্য নৌকাগুলো কাছে চলে আসে, তাদেরকে উদ্ধার করে, কিন্তু ওরাও পানির উপর দিয়ে হেঁটে আসা কাউকে দেখেনি, আসতেও দেখেনি, যেতেও দেখেনি। একই ঘটনা আর একবার ঘটে, 3 বার ঘটনা ঘটে। তখন গ্রামে আবারও সালিশ বসে। সালিশ বসার পর যখন এই বিষয়টি বলা হয় তখন আসলে এটির বিচার কি, কারণ এর তো প্রমাণ নাই, কেউ দেখেনি, শুধু নৌকা যারা ছিল তারাই দেখেছে। মোটু পাগলের পিতামাতা বিষয়টি অস্বীকার করে, কিন্তু তারাও কিছুটা অস্বাভাবিকতা বুঝতে পারছিল মোটু পাগলের আচার আচরণে, কিন্তু তারা কাউকে সেগুলো বলেনি। টাঙ্গুয়ার হাওরের যে রূপনগর যে জায়গাটি আছে ওই দিক দিয়ে ময়মনসিংহ জায়গাটা, বা ময়মনসিংহ বর্তমান যে ময়মনসিংহ জেলাটা, এটি অনেক কাছে হয়। তখন তার পিতামাতা ময়মনসিংহে নিয়ে যায়। ওই সময় কিন্তু এরকম ডাক্তার ছিল না, ভালো একটি কবিরাজের সন্ধান পায়, সেই কবিরাজের কাছে নিয়ে যায়। তো কবিরাজ
তার পিতামাতাকে বলে, অনেক দেরি হয়ে গেছে, তোমার ছেলেকে আর ধরে রাখতে পারবা না, ওকে ওরা নিয়ে যাবে এবং নিয়ে যাবেই, আর কখনো ফেরত দেবে না। বলে, কারা নিয়ে যাবে? তখন বলে যে ওর উপর এক অশুভ শক্তি ভর করেছে, ওর সুন্দর হাসি দেখে এই অশুভ শক্তি পাগল হয়ে গেছে এবং ওকে নিয়ে যাবে। যেদিন থেকে অশুভ শক্তি ওর উপর ভর করেছে সেদিন থেকে মোটু পাগল আর হাসে না এবং আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে, মানে শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, ওর ভিতরে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। এটি হচ্ছে এই অশুভ শক্তির প্রভাবে হচ্ছে। সুতরাং এটি ওকে নিয়ে যাবেই, তোমরা ধরে রাখতে পারবা না। এই কথা শোনার পরে তার বাবা মা অনেক ভেঙে পড়ে, কিন্তু সন্তান তো, এই কবিরাজের কথা তারা বিশ্বাস করতে চায় না। বেশ কিছু পীরের কাছে নিয়ে যায়, বেশ কিছু ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, তারা সবাই ঝাড়ফুঁক করে, দোয়া তাবিজ দেয়। একদিন রাতে মোটু পাগল ঘুমিয়েছিল। মোটু পাগলের কিন্তু আরো ভাই বোন ছিল, একই সাথে ঘুমাতো তারা। হঠাৎ গভীর রাতে ওর সাথে থাকা যে ভাই বোনেরা ছিল ঘুমিয়েছিল, তাদের চিৎকারে বাড়ির সবাই জেগে ওঠে। বাবা মা যখন ওদের রুমে যায়, গিয়ে বলে, কি হয়েছে? বলে যে হারুন ভাই তো নাই, হারুন ভাই কোথায় গেল? ওরা বলে যে ঘরের মধ্যে অদ্ভুত একটা শব্দ শুনেছিল, তারপর থেকে আর হারুনকে পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তা করে হয়তো বা কোনো ওয়াশরুমে গেছে বা অন্য কোনো কারণে বাইরে যেতে পারে, যেহেতু গ্রামের ওয়াশরুমগুলো ঘরের বাইরে থাকে। খোঁজা হয়, অনেক খোঁজা হয়, হারিকেন দিয়ে, মশাল দিয়ে সারা রাত ধরে চতুর্দিকে খোঁজানো হয় মানুষদেরকে দিয়ে। মোটু পাগল বা হারুনকে আর কোথাও পাওয়া যায় না। কেউ কেউ ধারণা করেছিল হয়তো বা পানিতে ডুবে গেছে কিনা। আশেপাশে আসলে হাওর এলাকা, অনেক পানি চারদিকে, কোথায় খুঁজবে? চিন্তা করছে হয়তো বা ডুবে গেছে, লাশ ভেসে উঠবে, না, লাশও পাওয়া যায়নি। মোটু পাগলের আর কোনো সন্ধান মেলেনি। কোথায় গেছে, কারা নিয়ে গেছে, কেমন আছে, আর জানা যায়নি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি রাসেল ভাই, এটা আমাদের এলাকার একজন সাধারণ রিক্সা চালকের ঘটনা, যার নাম রহিম মিয়া। এই রহিম মিয়া হচ্ছে আমাদের এলাকার একজন পরিচিত রিক্সা চালক, যার নাম আমাদের এলাকার সবাই জানে। অভাবের সংসার, রিক্সা চালিয়ে যেই সারাদিনে যেটা রোজগার করে সেটা দিয়েই তার পরিবার চলে। অনেক দিন সে এমন হয় যে অনেক রাতে বাড়ি ফিরেছে, আবার দেখা যায় যে অনেক দিন আগেও ফিরেছে। তো একদিনের ঘটনা, যেই ঘটনাটা আমি রহিম চাচার কাছ থেকে সরাসরি শুনেছি, সেই ঘটনাটি শেয়ার করছি। তো রহিম চাচা আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। সেদিন রহিম চাচার একটু সমস্যা ছিল, এ কারণে বাড়ি থেকে বের হতে তার একটু সময় লেগে যায়। ধরেন যে সে রাত মানে দুপুর 1টা-1:30টার দিকে আর কি বাড়ি থেকে বের হয় ভাড়া মারার উদ্দেশ্যে। তো ভাড়া মারতে মারতে সেই দিন আর কি একটু তার সময় অনেক দেরি হয়ে যায়। তো তিনি মানে রাতের একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করে যে, ভাই দেখেন তো কয়টা বাজে? তো তখন সেই লোক বলে যে এখন তো রাত 1টা বাজে। তো রাসেল ভাই, একটু কথা বলে রাখি যে আমাদের এলাকায় ঢুকতে, মানে যেই রোড দিয়ে আমরা আমাদের এলাকায় ঢুকি, এই রোড ঢুকতেই আমাদের বড় বড় 2টা বাঁশঝাড় পার হয়ে আসতে হয়। আর এলাকার রাস্তা সত্যি কি বলবো, অনেক সরু রাস্তা, শুধুমাত্র একটা রিক্সা বা একটা ভ্যান আসতে পারবে এতটুকুই। এর বাইরে আসলে তেমন মানে স্পেস নেই আর কি। তো রহিম চাচা তাড়াহুড়া করে তার মানে যতটুকু সদাইপাতি লাগে সেই সদাইপাতিগুলো কিনে তিনি বাড়ির দিকে রওনা দেন। তো তিনি আসতেছেন, প্রথম বাঁশঝাড়ের কাছে আসতেই তিনি বুঝতে পারেন যে আজকের রাতটা একটা অস্বাভাবিক রাত। মানে সবকিছুই কেন জানি তার কাছে আজকে অনেক বেশি ভয়ানক লাগতেছে। সে কোনো কিছু বুঝতেছে না ঠিক কি হচ্ছে, কিন্তু তার কাছে কেন জানি মনে হচ্ছে আজকের রাতটা অন্য দিনের রাতের থেকে একটু আলাদা।
তো তিনি প্রথম বাঁশঝাড় যখন পার হচ্ছেন, তখন তিনি দেখতে পারলেন যে বাঁশঝাড়ের ভিতরে কোথাও একটা মানে মানুষের অনেক সমাগম, অনেকজন মানুষ সেখানে কথা বলছে, কিছু একটা হচ্ছে। তো রহিম চাচার যে রিক্সা ছিল, সেই রিক্সাটার মধ্যে ছোট একটা হেরিকেন লাগা ছিল। হেরিকেন হয়তো অনেকেই চিনবেন না, আমাদের এলাকার ভাষায় এটাকে হেরিকেন বলে। মানে হেরিকেনের মধ্যে যদি একবার আগুন দেওয়া হয়, এটা আলো দেখার জন্য। এই আলোটা আরকি আ মানে নিভে যায় না। এজন্য আমরা তখনকার মানুষ হেরিকেন ব্যবহার করত। তো এই হেরিকেনে মানে আলোতে তো সম্পূর্ণটাই দেখা যাচ্ছে না। উনি জাস্ট এতটুকু বুঝতে পারতেছেন যে এই বাজারের ভিতরের মাঝখানে কিছু গোলাযোগ হচ্ছে বা অনেক মানুষ কথা বলছে। তো উনি আসলে এই ভূত-প্রেত বিষয়ে মানে একটু জ্ঞান রাখেন। তো তাই তিনি ভাবলেন যে হয়তো এটা ভূত-টুত কোনো কিছু হবে। আমার সেদিকে দেখার কোনো কাজ নাই। আমি আমার মতো বাড়ি চলে যাই। তো তিনি তার মনে, মনে আয়াতুল কুরসি, সূরা ইখলাস আর যেগুলো সূরা তিনি পারেন আরকি, সেই সূরাগুলো বলতে, বলতে তিনি তার বাড়ির দিকে যাচ্ছেন। তো ১ম বাঁশঝাড়টা তিনি কোনো না কোনোভাবে পার হয়ে গেলেন। এখন তিনি যখন ২য় বাঁশঝাড়ের কাছাকাছি আসলেন, তখন তিনি দেখতে পারলেন তার সামনে রাস্তার একপাশে সাদা কাপড় পরা, একদম পুরো মাথা থেকে পায়ে পর্যন্ত একটা সাদা কাপড় পরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একজন কেউ। তো ইনি ভাবলেন, মানে রহিম চাচা ভাবলেন যে হয়তো কোনো মানুষ বিপদে পড়েছে, তাকে হয়তো হেল্প করা দরকার। তো তিনি তার রিক্সাটা একটু প্যাডেল তাড়াতাড়ি মেরে ওই সাদা কাপড় পরা লোকটার সামনে গিয়ে বললেন, "কোথায় যাবেন?" কোনো শব্দ আসলো না। তারপর তার সাইকেলের বেল বাজিয়ে জোরে বললেন, "চাচা, কোথায় যাবেন?" তখন ওই যে সাদা কাপড় পরা যেটা ছিল মানুষ, সেই মানুষটা কোনো কিছু না বলে সরাসরি রিকশায় উঠে বসলেন এবং বললেন, "সোজা যাও।" তারপর আর কিছু বলল না। তো রহিম চাচা ওই যে লোকটাকে যখন আরকি রিকশার মধ্যে উঠালেন, তো যখন উনি রিকশার প্যাডেল মারতেছেন, তখন উনার কাছে অনেকটা হালকা লাগতেছে। মানে খালি গাড়িতে যেরকম হালকা ছিল, এখনও ঠিক সেরকমই হালকা। একজন লোক যে তিনি উঠালেন, এটার কোনো ভার বা এটার কোনো ওজন তিনি পাচ্ছেন না। তো তিনি কোনো কিছু বললেন যে হয়তো বৃদ্ধ লোক হয়তো মানে শরীর স্বাস্থ্য নেই। তো উনি উনার মতো রিকশার প্যাডেল মারা শুরু করে দিলেন। যাচ্ছেন। প্রায় ৫-৭ মিনিট যাওয়ার পর তিনি আবারও জিজ্ঞাসা করলেন, "চাচা, কোথায় যাবেন? আপনাকে কোথায় নামিয়ে দেব? কোন বাড়িতে যাবেন?" অনেক প্রশ্ন করলেন, কিন্তু পিছন থেকে কোনো আওয়াজ আসলো না। রহিম চাচা এবার বেশ খানিকটা ভয় পেয়ে গেল। তিনি আসলে বুঝতে পারতেছেন না যে তার সাথে কি হচ্ছে। তারপর তিনি আ এই যে বাসঝাটটার মানে শেষ প্রান্তে গিয়ে, বাজারটা পার হতে প্রায় ৭-৮ মিনিট সময় লাগে। তো উনি এটা জানেন। তো বাজারের শেষ প্রান্তে এসে উনি আরকি উনার মানে রিক্সাটায় একটু ব্রেক করে পিছনের দিকে তাকালেন এবং যেটা দেখলেন সেটা তার কাছে একটা মিস্টেরিয়াস বিষয়। কারণ তিনি বাজারের শুরুতেই যেই মানে সাদা কাপড় পরা একজনকে তুলেছিলেন, সেই লোকটা আর তার রিক্সার পেছনে নেই। তো এখানে মানে রহিম চাচা আমাকে যেটা বলেছিল, তিনি কিন্তু অনেক স্পিডেই প্যাডেল চালাচ্ছেন। কারণ রাস্তা একদম ফাঁকা, কেউ নেই। আর খিদা লেগেছে, শরীর অনেক ক্লান্ত, বাড়ি গেলে রেস্ট নিবে। সবকিছু মিলে তিনি আরকি তাড়াতাড়ি মানে চালাচ্ছেন। তারপরও এই যে রিক্সার মধ্যে কেউ নেই এবং ১ম থেকেই তার মনে হচ্ছে যে আসলে কেউ নেই, সেই বিষয়টা এখন সত্য হয়ে গেল। কিন্তু তার মাথার ভিতর এখন এটা ঘোরা শুরু করল যে আসলে আমি যেই লোকটাকে তাহলে তুললাম সেটা কে ছিল? কি ছিল সেটা? তারপর তিনি আশেপাশে খোঁজা শুরু করলেন এবং তার যে গলা দিয়ে চিৎকার যতটুকু শব্দ আসে ততটুকু বললেন, "চাচা, কোথায় গেলেন? চাচা!" ডাকাডাকি করলেন, কিন্তু কোনো কিছুই তিনি পেলেন না। তারপর হয়তো তিনি ভাবলেন যে তার সাথে হয়তো খারাপ কিছু হতে যাচ্ছে। এটা ভেবে তিনি রিকশার মধ্যে বসে খুব জোরে প্যাডেল মারা শুরু করলেন। ২-১ হাত সামনে যাওয়ার পরেই রাস্তার মাঝখানে সেই যে সাদা কাপড় পরা লোকটা ছিল সেটা আবার দাঁড়িয়ে গেছে। এবার উনি দেখতেছেন যে এই যে লোকটা সেটা মাটি থেকে প্রায় ১ হাত উপরে ভাসমান অবস্থায় আছে। এটা দেখে রহিম চাচা অনেকটাই ভয় পেয়ে যান। কারণ এরকম দৃশ্য আর এই বাঁশঝাড়ের মধ্যে তার কাছে সত্যিই একটা নতুন অভিজ্ঞতা। তো তিনি মানে
যেহেতু তিনি রাতে বিরাতে রিক্সা চালান, সেই প্রেক্ষিতে তিনি কিছু সূরা কেরাত জানেন। তো তিনি তার মনে মনে সেই সূরা কেরাতগুলো পড়তে থাকতেন এবং তার রিক্সাটাকে সামনের দিকে যাওয়া শুরু করলেন। একটা সময় গিয়ে উনি দেখলেন তার রিক্সাটা আর কোনোভাবেই চলতেছে না। রিক্সাটা কেমন যেন আটকে গেছে, মাটির সাথে একদম চুম্বকের মতো আটকে গেছে। কোনোভাবেই তিনি এত জোরে প্যাডেল মারছেন, কোনোভাবেই তার রিক্সাটা আগাচ্ছে না। তারপর উনি কোনো কথা না বলে সোজা রিক্সা থেকে নেমে রিক্সার মানে ওইখানকার রাস্তা থেকে মাটি তুলে নিয়ে এসে সূরা ইখলাস আর কি সূরা পড়ে তিনি সামনের দিকে ঢেল মারেন। সামনের দিকে যখন তিনি মানে মাটিগুলো ঢেল মারেন, তখন ওই যে সাদা অবয়বটা ছিল, সেই অবয়বটা খানিকের জন্য উধাও হয়ে যায়। আবার যখন তিনি আর কি ওই যে রিক্সার মধ্যে উঠলেন, আবার সেই অবয়বটা আসে। তো এটা দেখার পর উনি আর মানে ওনার যে কবিরাজি এতক্ষণ থেকে উনি করতেছেন, যে এতক্ষণ থেকে তার ভিতরে যেগুলো জানা আছে এগুলা ফেল মারার পরে তিনি হতবাক হয়ে যান। এখন উনি কি করবেন কোনো কিছুই বুঝতেছেন না। তারপর কিছুক্ষণ পর আসলে উনি দেখতে পারেন যে তার সামনে যে অবয়বটা ছিল সাদা কাপড় পরা, সেই অবয়বটা ধীরে ধীরে ভেসে ভেসে তার কাছে আসতেছে। এটা দেখার পর রহিম চাচা আর নিজের চোখে কোনো কিছুই বিশ্বাস করতে পারতেছেন না। তিনি একদম তার যে মানে শরীর, তার যে মানে অবস্থা সেটা একদম অবশ হয়ে যায়। তারপর তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকেন। তো পরদিন সকালে যখন এলাকার লোক সেদিকে যাতায়াত করছে মানে ছিল সকালবেলা, তখন দেখতে পারেন যে রহিম চাচা সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে।